হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট স্টার্ট হবে। এর আগে আমরা পার্সেন্টেজের কিছু বেসিক কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিয়েছিলাম। আজকে হবে পার্ট 2 সেকেন্ড। এখানেও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হবে। ওকে, তো চলো ক্লাস স্টার্ট করি, আজকের ক্লাসটা স্টার্ট করি। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো কি বলছে। A reduction of 20% in price of sugar enables Mr. Bhadra to purchase 5 kg more for rupees 320. কি বলছে কি চিনির দাম 20% হ্রাস পেলে মিস্টার ভাদ্রা 320 টাকায় 5 কেজি বেশি চিনি কিনতে পারেন। মানে মিস্টার ভাদ্রা আগে 320 টাকায় যত চিনি কিনতেন তার থেকে এখন 5 কেজি বেশি কিনতে পারেন ওই 320 টাকায়। কেন? কেন কি দামটা কমে গেছে। তো ফাইন্ড দ্য রিডিউসড প্রাইস বা নিউ রেট অফ সুগার। নিউ রেট অফ সুগার মানে পার কেজি নতুন দামটা কত, চিনির নতুন দামটা কত। অরিজিনাল রেট অফ সুগার মানে পার কেজি চিনির অরিজিনাল দামটা কত। আর বাকি দুটা আমরা পরে দেখছি, ঠিক আছে। তো দেখো এর আগে আমি অলরেডি বলেছিলাম কি যখন খরচটা অপরিবর্তিত থাকে তখন কি হয়, দাম কমলে পরিমাণটা কি হবে, বাড়বে। দাম বাড়লে পরিমাণটা কি হবে, কমবে। তো এখানে দাম কমছে এই কারণে পরিমাণটা হচ্ছে 5 কেজি বেড়ে যাচ্ছে, তাই তো। তো দেখো যদি দামটা কম করা হয়, তো 320 টাকার চিনি কেনা হচ্ছে, দাম 20% কমে গেলে দামটা কমতো কত, ডিক্রিজ ইন প্রাইস কত, 320 টাকার 20% মানে কত হবে, 64 টাকা। কিন্তু মিস্টার ভাদ্রা টাকাটা কম করে নেই, আগে 320 টাকার চিনি কিন্তু এখন 320 টাকারই চিনি কিনবে। এই কারণে কি হচ্ছে, ও 5 কেজি বেশি চিনি পাচ্ছে, তাই তো। তো 5 কেজি বেশি চিনি পাচ্ছে, ঠিক আছে। তো এখন ফার্স্ট কোশ্চেনটা ছিল রিডিউস রেট অফ সুগার, রিডিউস রেট অফ সুগার পার কেজি, তাই তো। রিডিউস বা নিউ বলতে পারো, মানে নতুন দামটা। এটা যদি রিডাকশনের জায়গায় ইনক্রিজ থাকলে এটা ইনক্রিজ হবে, ওইটাই নতুন দামটা। মানে রিডিউস হলে রিডিউস, ইনক্রিজ হলে ইনক্রিজ। তো এই 64 টাকায় ও 5 কেজি বেশি চিনি পাচ্ছে নতুন দাম অনুযায়ী, নতুন প্রাইস হিসাবে, তাই তো। তো আমরা বলতে পারবো কি নিউ প্রাইস পার কেজি বা রিডিউসড প্রাইস পার কেজি হবে কত, 64 টাকায় 5 কেজি বেশি পাচ্ছে, তাহলে 1 কেজির দাম কত হবে, 64/5। মানে কত হবে এটা, মানে বর্তমানে মানে নতুন দাম অনুযায়ী পার কেজি চিনির দাম হচ্ছে কত, 12.8। ওকে, বুঝতে পেরেছো। এবার সেকেন্ড কোশ্চেনটা কি ছিল, অরিজিনাল রেট অফ সুগার মানে অরিজিনাল দামটা কত। তো দেখো আগের দাম যেই দামটা ছিল, দামের মধ্যে কি হচ্ছে 20% হ্রাস হচ্ছে। মানে আগে যদি দাম ছিল 100%, তাহলে এখন হয়ে যাচ্ছে কত, 20% হ্রাস হয়ে গেল, মানে কত, 80%। তবে এই 80% দাম হচ্ছে কত, 12.80, মানে 12.8। তাহলে কোশ্চেনটা কি চাইছে, অরিজিনাল প্রাইস বলতে কি 100%, মানে অরিজিনাল প্রাইস আমাদের হয়ে যাচ্ছে কত, 12.8 ইন্টু 100/80। তাহলে কত হচ্ছে এটা, 20 দিয়ে 4 বার, 20 দিয়ে এটা কত 5 বার, 4 দিয়ে কত 3.2, মানে এটা হয়ে যাবে ₹16। মানে প্রতি কেজি চিনির আসল দামটা, আগে চিনির আসল দামটা ছিল কত, 16 টাকা। ওকে, চলো থার্ড কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। অরিজিনাল কোয়ান্টিটি মানে আগেও কত পরিমাণ চিনি কিনতো, তাই তো। তো অরিজিনাল দাম ছিল কত, 16 টাকা, আর কত চিনি কিনতো, 320 টাকার চিনি কিনতো। তাহলে থার্ড কোশ্চেনটা এখান থেকে আমরা বের করতে পারবো। থার্ড কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, অরিজিনাল কোয়ান্টিটি ইকুয়ালস টু কত হবে, টোটাল 320 টাকার চিনি কিনতো আর পার কেজি দাম ছিল 16 টাকা, মানে কত 20 কেজি। মানে অরিজিনাল কোয়ান্টিটি ছিল কত, 20 কেজি। ফোর্থ হচ্ছে
নিউ কোয়ান্টিটি মানে বর্তমানে কত কিনছে, তাহলে এখন তো বুঝতে পারছি আমরা কি 20 আর 5 কেজি 25 কেজি কিনছে, কিন্তু পরীক্ষায় আমরা ডাইরেক্টলি কি করে বের করব, তো ডাইরেক্টলি তো আমরা এই রেটটা পাবো, নতুন দাম পাবো, তাহলে মোট টাকাকে নতুন দাম দিয়ে ভাগ করলেই চলে আসবে আমাদের নতুন পরিমাণটা। কত হবে, নিউ কোয়ান্টিটি ইকুয়ালস টু 320 বাই নতুন দাম ছিল কত 12.8, কত হবে এটা 8 দিয়ে 4 বার, 8 দিয়ে এটা 10 বার, 4 দিয়ে 100 বাই 4 হচ্ছে এটা, 10 10 গুণ করলে কত 100, 100 কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 25 কেজি। ঠিক আছে, আর এর আগে আমি বললাম 20 কেজি আর 5 কেজি বেশি, 25 কেজি আর 25 কেজি চলে আসছে। ওকে, ক্লিয়ার? তো আমরা এবার নেক্সট কোশ্চেন দেখব। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে কোশ্চেন, an student scored 30% marks and fail by 5 marks। একজন স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে, 30% নাম্বার পেয়েছে and failed by 5 marks, আর কিন্তু 5 নাম্বারের জন্য ফেল করলো। while another candidate scored 40% and got 10 marks more than the minimum passing marks। আরেকজন ছাত্র 40% নাম্বার পেয়েছে, আরেকজন ছাত্র কত 40% নাম্বার পেয়েছে, কিন্তু পাসিং মার্কস থেকে পাস মার্কস থেকে মিনিমাম পাসিং মার্কস থেকে কত 10 নাম্বার বেশি পেয়েছে, তাই তো। দেন মিনিমাম পাসিং মার্কস, তাহলে না না দেন দ্য মিনিমাম পাসিং মার্কস, এটা তো হয়ে গেল। দেন এই তিনটা কোশ্চেন হবে, মানে ফাইন্ড ম্যাক্সিমাম মার্কস ফর দ্য এক্সামিনেশন, মানে পরীক্ষা ম্যাক্সিমাম কত নাম্বারের পরীক্ষা ছিল, পাস মার্কস কত ছিল, আর পাসিং পার্সেন্টেজ কত ছিল, মানে কত পার্সেন্ট নাম্বার পেলেও পাস করতো। ওকে, তো চলো দেখো, প্রথমে ছাত্র পেয়েছে কত 30% নাম্বার পেয়েছে, কিন্তু 5 নাম্বারের জন্য ফেল করে, তাই তো। মানে মোট নাম্বার যদি 100% ধরি, তাহলে ও পেয়েছে 30%, কিন্তু তবে ও 5 নাম্বারের জন্য ফেল করছে, তাহলে এই 30% এর মধ্যে আরো 5 নাম্বার যোগ করলে কি হবে, এটা পাস মার্কস হয়ে যাবে। 30% নাম্বার পেয়েছে কিন্তু 5 নাম্বারের জন্য ফেল করলো, তাহলে আরো 5 নাম্বার পেলেও পাস করবে। আচ্ছা, আর আরেকজন যে ছাত্র ছিল ও 40% নাম্বার পেয়েছে, ও কত পেয়েছে 40%, আর ও 5 নাম্বার থেকে ওর নাম্বারটা 10, 5 নাম্বার থেকে 10 নাম্বার বেশি, তাই তো। তো 5 নাম্বার থেকে 10 নাম্বার ও বেশি পেয়েছে, মানে ওর নাম্বারটা কত 40% থেকে যদি এই 10 নাম্বারটা এক্সট্রা যেটা বেশি সেটা আমরা বিয়োগ করি, তাহলে ওটাও পাস মার্কস হবে। তো এটাও হচ্ছে 5 নাম্বার, এটাও হচ্ছে 5 নাম্বার, দুটাকে আমরা সমান বলতে পারবো তো। তো এখান থেকে আমরা এই যে পার্সেন্টেজ ভ্যালুটা বের করতে পারবো। দেখো পার্সেন্টেজের যোগ বিয়োগ একসঙ্গে হবে আর নাম্বারের যোগ বিয়োগ একসঙ্গে। তো দেখো 5 আর -10 এই পাশে আসলে কি হবে +10, এই 40% থেকে 30% যাবে, তাহলে 40% থেকে 30% গেলে কত হচ্ছে 10%। তো এই 10% নাম্বার হচ্ছে কত 10 আর 5 আর 10 15, মানে 10% নাম্বার হচ্ছে 15, আর সর্বোচ্চ নাম্বার ম্যাক্সিমাম মার্কস পরীক্ষায় ম্যাক্সিমাম মার্কস কত হয় 100% হবে। তো 10% হচ্ছে 15, তাহলে 100% কত হবে ওই 100 into 15/10, দ্যাট ইজ 150। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমাদের বের হলো ম্যাক্সিমাম মার্কস হচ্ছে কত 150। ওকে, চলো সেকেন্ড কোশ্চেন দেখো। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, পাস মার্কস কত, পাস মানে কত নাম্বার পেলেও পাস করতো। তো দেখো পাস, এই যে ইকুয়েশন আমরা নিয়েছি এটা কি দুটোই পাস নাম্বার, দুটোই পাস নাম্বার। তো তো যে কোনো একটা পার্সেন্টেজকে আমরা যদি নাম্বারতে কনভার্ট করে দিই তাহলে পাস নাম্বারটা বের হয়ে যাবে। তো দেখো এখান থেকে আমরা বের করে নিব, আলাদাভাবে বের করবো কি, চলো আলাদা করে করে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা হয়ে গেল আমাদের, সেকেন্ড কোশ্চেনটা দেখে নাও। এতটা তো সেম হবে, 10% হচ্ছে 15, তাহলে যে কোনো একটা চলো এটাই বের করলাম। 30% কত হবে, দেখো 10 3 30, 15 3 কত 45 হবে, মানে 30 into 15/10, দ্যাট ইজ 45। তো এই 30% সমান হচ্ছে কত 45, আর ওর পাস পাস নাম্বার কত হবে 30% প্লাস 5, মানে এই 45 প্লাস 5 মানে কত হবে 50। পাস মার্কস ছিল কত 50।
বা এটা বের করলে কি হবে, 40% বের করলে কত হবে, 60, 60 থেকে 10 বিয়োগ করলে 50 চলে আসবে, 5 মার্কস, যে কোনো একটা থেকে করলেই হবে। থার্ড হচ্ছে পাসিং পার্সেন্টেজ কত, তাই তো। তো দেখো একটা তো রাস্তা হচ্ছে এখান থেকে ওই যে 5 মার্কস বের করলাম, এবার পার্সেন্টেজ বের করে দাও। ও তা কিন্তু তাহলে এখানে পাসিং মার্কস বের করতে হলো, ফুল মার্কস বের করতে হবে 150, তাহলে 2-3টা স্টেপ হয়ে যাবে, মানে টাইম বেশি লাগবে, তাই তো। তো আমরা ডাইরেক্টলি কি করে বের করব, আবার ওই সেম এই লাইনটা তো আমাদের আগে বের হয়ে যাবে, 10% সমান হচ্ছে 15। এবার আমাদের উত্তরটা কি পার্সেন্টেজতে লাগবে, তাহলে এবার কি করতে হবে, নাম্বারকে পার্সেন্টেজতে চেঞ্জ করতে হবে। তো 15 নাম্বার সমান 10%, তাহলে 5 নাম্বার সমান কত পার্সেন্ট হবে, 5 নাম্বার সমান কত পার্সেন্ট হবে, 10 ইন্টু 5/15 কত হবে, 3 পূর্ণ 1/3%, তাই তো। তো ওর 5 মার্কস কত হবে, 30% প্লাস 5 মার্কস, তাহলে 5 মার্কস সমান কত পার্সেন্ট, 3 পূর্ণ 1/3%, তাহলে 5% হবে কত, 5% হবে কত, 30% প্লাস 3 পূর্ণ 1/3%, মানে কত হচ্ছে 33 পূর্ণ 1/3%। ওকে, এই কোশ্চেন থেকে এই তিনটা কোশ্চেন চাই, ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম মার্কস কত, পাস মার্কস কত, আর পাসিং পার্সেন্টেজ কত। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো দেখো নেক্সট কোশ্চেন। In the certain examination 77% candidates passed in English। কোনো একটা নির্দিষ্ট পরীক্ষায় 77% ক্যান্ডিডেট ইংলিশতে পাস করলো, 34% ফেলড ইন ম্যাথমেটিক্স, আর ম্যাথমেটিক্সতে ফেল করলো কত, 34%। ঠিক আছে, ইফ 13% ক্যান্ডিডেটস ফেলড ইন বোথ দ্য সাবজেক্টস, আর 13% ছাত্র উভয় বিষয়ে ফেল করলো, and 784 passed in both the subjects, আর উভয় বিষয়ে পাস করলো কত, 784 স্টুডেন্টস, দেন টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ওয়াজ কত, তাহলে টোটাল মোট ক্যান্ডিডেট ছিল কত, তাই তো। তো দেখো এই কোশ্চেনের বেসিক্যালি কনসেপ্টটা কি, দেখো এখানে আমাদেরকে পয়েন্টটা এটা সবসময় মাথায় রাখতে হবে, কোশ্চেনটা সবসময় এটা ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, কখনো দিবে ফেল, কখনো দিবে পাস, কখনো দিবে উভয় বিষয়ে ফেল, কখনো দিবে উভয় বিষয়ে পাস, মানে এই কম্বিনেশনটা যে কিছু দিয়ে দিতে পারে, সব জায়গা পাস, সব জায়গা ফেল, কোনো জায়গা পাস, কোনো জায়গা ফেল, এই পার্সেন্টেজ এই ধরনের থাকবে, ঠিক আছে। তো তো আমাদেরকে অ্যাপ্রোচটা কি করতে, আমাদের অ্যাপ্রোচটা কি হবে, কি সব সময় আমরা যে কোনো একটা পোর্শন ধরে ক্যালকুলেশনটা করব, মানে যদি পাস পার্সেন্টেজ নিয়ে চলি তাহলে প্রত্যেক জায়গা পাসিং পার্সেন্টেজ নিতে হবে, যদি ফেল পার্সেন্টেজ নিয়ে চলি তাহলে প্রত্যেক জায়গা ফেলিং পার্সেন্টেজ নিয়ে চলতে হবে। ওকে, তো দেখো এখানে প্রথমে পাস পার্সেন্টেজ দিয়েছিল, তারপরে দুই জায়গা ফেল পার্সেন্টেজ দিয়েছে, তাই তো। তো দেখো যদি আমরা পাসকে চেঞ্জ করি ফেলতে, তাহলে একবার শুধু চেঞ্জ করতে হবে, কিন্তু ফেলকে যদি পাসতে চেঞ্জ করি তাহলে দুই জায়গায় চেঞ্জ করতে হবে, তাই আমি পাসিং পার্সেন্টেজকেই ফেলিং পার্সেন্টেজতে চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। তো তো দেখো আমরা ফেল নিয়ে ক্যালকুলেশনটা করব, ঠিক আছে, কেন কি ম্যাক্সিমাম ফেল দিয়েছে, এমন কোনো নিয়ম নাই যে তোমরা যে কোনো একটাকে চেঞ্জ করে নিতে পারো। ওকে, তো দেখো ইংলিশতে দিয়েছে, ইংলিশতে কি দিয়েছে, পাস করেছে 77%, তাহলে ফেল করবে কত, বাকিরা ফেল করবে, 77% পাস, তাহলে ফেল কত, 23%। এবার ম্যাথমেটিক্সতে ফেল করেছে কত, 34%। ওকে, ঠিক আছে, তো টোটাল ফেল হচ্ছে কত, 57%, হচ্ছে তো। কিন্তু এটা লজিক্যালি দেখো, লজিক্যালি কি টোটাল ফেল 57% হবে কি, দেখো তো এটা একটু ফিগারে দেখো তাহলে ক্লিয়ার হবে। এটা ইংলিশতে হচ্ছে কত, 23%, আর ম্যাথতে হচ্ছে কত, 57%, সরি 34%, আর উভয় বিষয়ে হচ্ছে কত, ফেল 13%, উভয় বিষয়েও তো ফেল হচ্ছে, হচ্ছে না। তো দেখো এই যে উভয় বিষয়ে যে ফেল করলো, তারা তো ওই ছাত্ররা এই 23% মানে এই ইংরেজি ছাত্র মধ্যেও আছে, আবার এই উভয় বিষয়ের ছাত্রটা অঙ্ক মধ্যেও আছে, তাই তো। মানে যারা উভয় বিষয়ে ফেল করেছে তারা
ইংরেজি মধ্যেও এই 23%-এর মধ্যেও পড়ছে, এই 34% মধ্যেও পড়ছে, পড়ছে তো। তো যোগ করলে এখানে কি হচ্ছে, এই 13%, এই 13% ছাত্রকে দুই জায়গা ধরা হচ্ছে এখানে, তাই তো। তো আমাদেরকে কি একবারই নিতে হবে, একজন ছাত্রকে তো একবারই ধরতে হবে, এখানে দুইবার ধরা হয়েছে এই কারণে একবার কি করতে হবে, বাদ দিতে হবে। তো কি করে বাদ দিব, তো উভয় বিষয়ে যে ফেল ছিল ওটা আমরা একবার মাইনাস করে দিব। কেন মাইনাস করলাম, কেন কি এটা দুইবার এখানে কাউন্ট করা হয়ে গেছে। ওকে, তো বিয়োগ করলে কত হচ্ছে 44%, মানে মোট ছাত্রদের মধ্যে, ওভারঅল টোটাল ছাত্রদের মধ্যে 44% ছাত্র ফেল করেছে, তাই তো। মোট ছাত্রদের মধ্যে 44% ছাত্র কি করেছে, ফেল করেছে। তাহলে পাস করবে কত, বাকি 100-তে 44% ফেল, তাহলে পাস কত, এটা তো ফেল, ফেল নিয়ে আমরা ক্যালকুলেশন করছি, তাহলে এটা তো ফেল পার্সেন্টেজ বের হলো, ফেল। তাহলে পাস হচ্ছে কত, বোধতে, মানে এটা বোধ ফেল হচ্ছে 44%, তাহলে বোধ পাস কত 56% হবে। আচ্ছা, অনেক সময় পরীক্ষায় শুধুমাত্র এতটাই কোশ্চেন থাকে, মানে এই যে এতজন পাস করলো এই কথাটা থাকবে না, তখন এটাই হবে অ্যান্সার, কত পাস করলো 56%। ওকে, কিন্তু এখন আমাদের প্রশ্ন আগে ছিল, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি ফেল 44% হচ্ছে, এই কারণে পাস হবে কত 56%। এবার আসলে পাস করেছে কয়জন, 784 পাসড ইন বোথ দ্য সাবজেক্ট, উভয় বিষয়ে কয়জন পাস করেছে, 784 স্টুডেন্টস। আর আসলে পাসিং পার্সেন্টেজ কত 56%, মানে আমরা বলতে পারবো এখানে কি 56% স্টুডেন্ট হচ্ছে কত 784। তাহলে কোশ্চেনটা কি চাইছে, দেন টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ওয়াজ, তাহলে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ছিল কত, তাই তো। তো টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস হবে কত 100%, তো 100% হবে কত, কত হবে এটা 784 ইন্টু 100/56। চলো এটা কত হবে 14 দিয়ে 4 বার, আবার 14 বার যাবে, 14 ইন্টু 100 কত হচ্ছে 1400। মানে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ক্লাসে, পরীক্ষাতে টোটাল ক্যান্ডিডেট কত ছিল 1400। ওকে, ক্লিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, ইন অ্যান ইলেকশন 30% অফ টোটাল ভোটস ওয়ার ইনভ্যালিড, মানে একটা নির্বাচনে 30% ভোট ইনভ্যালিড হয়ে গেল, বাতিল হয়ে গেল। 40% অফ ভ্যালিড ভোটস সিকিউরড বাই এ, আর যেটা ভ্যালিড ভোট ছিল, বৈধ ভোট ছিল, তার 40% ভোট পেয়েছে কে, এ। আচ্ছা, ইফ বি ওন ইলেকশন বাই 70,000 ভোটস, আর বি ইলেকশন জিতলো কত 70,000 ভোটের জন্য, দেন ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইনভ্যালিড ভোটস ইন দ্যাট ইলেকশন। তাহলে ইনভ্যালিড ভোটের সংখ্যাটা চাইছে, তাই তো। তো দেখো টোটাল ভোটার্স যদি আমরা এক্স ধরি, আগে এক্স ধরে বলছি, তারপরে 100% ধরে করে দিচ্ছি, ঠিক আছে। তো আগে এক্স দিয়ে দেখো, তো টোটাল ভোটার যদি, টোটাল ভোট যদি এক্স দেখি আমরা, টোটাল যদি ধরি এক্স, তাহলে ইনভ্যালিড হয়ে গেল কত 30% ইনভ্যালিড, তাহলে ভ্যালিড ভোট হচ্ছে কত এক্স এর 70%, এটা ভ্যালিড ভোট। আর এই ভ্যালিড ভোটের মধ্যে এ পাচ্ছে, এ পাচ্ছে কত 40%, তাহলে নিশ্চয়ই বি পাবে কত 60%, তাহলে এ আর বি এর ভোটের ডিফারেন্স হচ্ছে কত 20%, হচ্ছে তো। এ আর বি এর ভোটের ডিফারেন্স হচ্ছে কত 20%। তো আর কোশ্চেনটা কি বলছে কি এ পেয়েছে 40% ভোট আর বি 70,000 ভোটের জন্য জিতলো, তাহলে বি কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে 20% ভোট বেশি পেয়েছে, আর ভোট আসলে কত বেশি পেয়েছে 70,000, মানে আমরা বলতে পারবো কি যে ভ্যালিড ভোট, ভ্যালিড ভোটে 20% ভোট হচ্ছে 70,000, বলতে পারবো তো। তো ভ্যালিড ভোটের 20% ভোট হচ্ছে কত 70,000। তাহলে এখান থেকে এক্স বের করতে হবে আমাদেরকে, কত হবে 212, এই যে 7 দিয়ে এটা একবার যাবে, 2 দিয়ে এটা 50 হবে, মানে এক্স হচ্ছে কত 5 লাখ। তো টোটাল ভোটার হয়ে গেল কত 5 লাখ, কিন্তু কোশ্চেন এটা চাইনি, টোটাল নাম্বার অফ ভোটার্স চাইনি, কোশ্চেনটা কি চাইছে, কোশ্চেনটা চাইছে
টোটাল নাম্বার অফ ইনভ্যালিড ভোটস, তাহলে ইনভ্যালিড ভোটস ছিল কত, তার 30%, এর 30%, তাহলে ইনভ্যালিড 5 লাখের 30%, 30% মানে কি 1/3 হয়, না 30% কত হচ্ছে 1,50,000। ওকে, এটা ছিল এক্স ধরে করলে। আচ্ছা 100% ধরে যদি আমরা করি তাহলে কি করে করব, চলো দেখো। যদি আমরা টোটাল ভোটার্স ধরি 100%, টোটাল যদি ধরি 100%, তাহলে এখানে ইনভ্যালিড কত, ইনভ্যালিড হচ্ছে 30%, তাহলে ভ্যালিড ভোট কত, ভ্যালিড হলো কত 70%। এবার এই 70% এর মধ্যে কে হচ্ছে এ আর বি, তাই তো। তো এ পেয়েছে কত, এ পেয়েছে 40%, মানে 70-র 40% কত 28%, তাহলে বাকি হবে এটা কত 42%, তাই তো। এ পেয়েছে 28%, তাহলে ডেফিনেটলি বি পাবে কত এর 60%, মানে কত 42%, তাহলে এ আর বি এর ভোটের ডিফারেন্স হবে কত 14%, তাই তো। আর আসলে ভোটের ডিফারেন্স হচ্ছে কত 70,000, মানে 14% সমান হচ্ছে 70,000, তাহলে 100% হবে কত, বাস ক্যালকুলেট করো চলে আসবে। 100% তো এখানে দরকার নেই, আমাদের টোটাল ভোটার্সের দরকার তো ছিল না, এখানে কোশ্চেনটা কি চাইছে পার্সেন্টেজ দিয়ে করলে আমরা ডাইরেক্টলি যেটা চাইছি সেটাই বের করতে পারবো, মানে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইনভ্যালিড ভোটস, তাহলে ইনভ্যালিড ভোট ছিল কত মোট ভোটের 30%, তাহলে 30% ডাইরেক্টলি বের করে দাও চলে আসবে। 7 দিয়ে এটা কত 2 বার, 2 দিয়ে এটা 15 বার, মানে 1,50,000। ওকে, তো দুটোই ইজি, কিন্তু দেখো এই প্রসেসে গেলে আমাদের অসুবিধা কখন হবে, যখন এখানে পার্সেন্টেজ গুলো ইজি ক্যালকুলেশন ছিল, মানে 30%, 40%, 60%, ইজি ক্যালকুলেশন থাকলে এটা সুবিধা হচ্ছে। কিন্তু এই ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যাবে যদি এখানে থাকে 28%, 25%, এইসব ক্যালকুলেশন দিয়ে দিলে 26%, এরকম পার্সেন্টেজ ভ্যালু যদি দিয়ে দেয়, তাহলে ওই ক্ষেত্রে এখানে আমাদেরকে ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে, ঠিক আছে। তো তো দুটাই জেনে রাখতে হবে যে যদি ক্যালকুলেশন গুলো ইজি থাকে তাহলে এভাবে আমরা করে নিতে পারবো, কিন্তু ক্যালকুলেশন যদি কঠিন থাকে তাহলে আবার এ থেকে এক্স ধরে চললেই ইজি হবে, কেন কি ফাইনালি তো ভ্যালুটা ক্যান্সেল আউট হবেই। ওকে, তো দুটাই মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, সেম এই টাইপের কোশ্চেন আর একটু একটা স্টেপ বেশি আছে এখানে দেখো। ইন অ্যান ইলেকশন 60% ভোটার্স কাস্ট দেয়ার ভোট, একটা নির্বাচনতে কতজন ভোট দেয় 60% ভোটার ভোট দেয়, ঠিক আছে তো। 25% অফ দ্য ভোটস কাস্ট ওয়ার ইনভ্যালিড, আর যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 25% ভোট কি হলো ইনভ্যালিড হয়ে গেল, বাতিল হয়ে গেল। 60% অফ ভ্যালিড ভোটস ওয়ার সিকিউরড বাই আপ, আর যে ভ্যালিড ভোট ছিল ভ্যালিড ভোটের মধ্যে আপ পেয়েছে কত 60%, and he defeated বিজেপি by 18,000 votes, আর ও বিজেপি কে হারালো কত 18 ভোটসের জন্য, ঠিক আছে। ফাইন্ড নাম্বার অফ ভোটার্স হু কুড নট কাস্ট देयर ভোটস, তাহলে নাম্বার অফ ভোটার্স বের করতে বলছে যারা ভোট দিতে পারেনি, হু কুড নট কাস্ট देयर ভোট, যারা ভোট দেয়নি তাদের সংখ্যাটা বের করতে বলছে, তাই তো। তো দেখো টোটাল ভোটার যদি আমরা 100% ধরি তাহলে 60% কাস্ট করলো, তাহলে নট কাস্ট কত 40%, তাই তো। 60% ভোট দিয়েছে তাহলে কত দেয়নি 40% ভোট দেয়নি। আচ্ছা, যারা ভোট দিয়েছে তাদের মধ্যে
25% ইনভ্যালিড, এদের মধ্যে 25% মানে এই 60%-এর 25% মানে কি হবে? 60%-এর 25% মানে কত হবে? এটা 15%। তাহলে এটাই হলো ইনভ্যালিড, তাহলে ভ্যালিড হবে কত? ডেফিনেটলি 45%। এটা এমনি ডাইরেক্টলি করতে পারতাম আমরা। 25% মানে কত? 1/4, 1/4 অংশ মানে কত? 15%। ঠিক আছে তো? এবার 15% তো ইনভ্যালিড হয়ে গেল, তাহলে ভ্যালিড ভোট হচ্ছে কত? 45%। এবার এই 45% ভ্যালিড ভোটের মধ্যে আবার পেয়েছে অ্যাপ, আপ আর বিজেপি। তো আপ পেয়েছে কত? 60%, মানে এই 45%-এর 60%, 45%-এর 60% হবে কত? 27%। তাহলে বিজেপি পাবে কত? 18%, তাই তো? আর আপ বিজেপিকে হারিয়েছে কত? 18,000 ভোটের জন্য, মানে আপ আর বিজেপির ভোটের ডিফারেন্স হচ্ছে কত? ভোটের ডিফারেন্স হচ্ছে কত? 9%। আর আসলে ভোটের ডিফারেন্স হচ্ছে কত? 18,000। মানে আমরা বলতে পারবো কি 9% ভোট হচ্ছে কত? 18,000। এবার এখান থেকে যে কোশ্চেনটাও, যে কিছু কোশ্চেন বলবে আমরা বের করতে পারবো। কোশ্চেন এখন কি বলছে? ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার্স হু কুড নট কাস্ট দেয়ার ভোট, যারা ভোট কাস্ট করতে পারেনি। মানে কোনটা চাইছে? এটা চাইছে 40%। তাহলে 40% হবে কত? 18,000 ইন্টু 40/9 কত হবে? 80,000। মানে কতজন ভোট দেয়নি? 80,000। যদি কোশ্চেনটা বলতো ওকে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ভোটার্স, তাহলে কি হতো? 100% আমরা বের করতাম, 100% বের হয়ে যাবে, 2 লাখ হবে। ক্যালকুলেট করে নিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কি দেখো, নেক্সট কোশ্চেন দেখো। ফ্রেশ ফ্রুট contain 95% water while dry fruit contain 10% water। মানে ফ্রেশ ফ্রুটতে জল থাকে কত? 95%, কিন্তু এটা শুকনা থাকলে মানে ড্রাই ফ্রুটতে থাকে কত? 10% ওয়াটার। তাহলে হাউ মাচ কোয়ান্টিটি অফ ফ্রেশ ফ্রুটস ক্যান yield 3.5 কেজি অফ ড্রাই ফ্রুট। মানে 3.5 কেজি ড্রাই ফ্রুট বানাতে গেলে কত ফ্রেশ ফ্রুট লাগবে? দেখো, ফ্রেশ ড্রাই, ওকে, এটা কোয়ান্টিটি ধরো x, এর কোয়ান্টিটি ধরো y। তো দেখো ওয়াটার হচ্ছে এখানে কত? ফ্রেশ ফ্রুটতে কত? 95%, ড্রাই ফ্রুটতে কত? 10%। তাহলে পাল্প, পাল্প পার্টটা এটা তো ফিক্স থাকবে, ওই জিনিসটাই শুকনা করা হচ্ছে। তাহলে 95% যদি ওয়াটার হয় তাহলে বাকি পার্টটা কত? পাল্প কত হবে? 5%। আচ্ছা, আর ড্রাই ফ্রুটের মধ্যে জল হচ্ছে 10%, তাহলে পাল্প হচ্ছে কত? 90%, তাই তো? তো দেখো জলের পরিমাণটা চেঞ্জ হবে, পাল্পের পরিমাণটা তো চেঞ্জ হবে না। মানে ফ্রেশ ফ্রুটে যে 5% পাল্প হবে, ড্রাই ফ্রুটে ওই পাল্পটাই কত হয়ে যাবে? 90%। মানে আমরা এভাবে এই কথাটাকে এভাবে বলতে পারবো কি 5% অফ এক্স ইকুয়ালস টু 90% অফ ওয়াই। বলতে পারবো তো? দেখো অফ অফ ক্যান্সেল, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, x বাই y ইকুয়ালস টু কত হবে? এটা 90/5 মানে 18/1, তাই তো? তো মানে ড্রাই ফ্রুট, ফ্রেশ ফ্রুট যদি 18 হয় তাহলে ড্রাই ফ্রুট কত হবে? 1। তাহলে 1 সমান সমান তো দিয়ে দিয়েছে আমাদেরকে, কত হবে? এটা ড্রাই ফ্রুট হবে কত? 3.5 কেজি। মানে এই 1 ইউনিট ইকুয়ালস টু হচ্ছে 3.5 কেজি। তাহলে কোশ্চেন চাইছে ফ্রেশ, ফ্রেশ ফ্রুট কত হবে? 18 ইউনিট, মানে কত হবে? 3.8 ইন্টু 18 কত হবে? 3.5 ইন্টু 18 কত হবে? এটা 63 কেজি। তাহলে ফ্রেশ ফ্রুট কত লাগবে? 63 কেজি ফ্রেশ ফ্রুট শুকালে হয়ে যাবে এটা কত? 3.5 কেজি। ওকে, বুঝতে পেরেছো?
चलो नेक्स्ट क्वेश्चन देखो। देखो नेक्स्ट क्वेश्चन देखो, পপুলেশন অফ এ টাউন ইজ 72,000। একটা শহরের জনসংখ্যা হচ্ছে কত? 72,000। If percentage of male population increases by 30%, male population increase হচ্ছে কত? 30%, while that of female percentage increases by 22%, আর female percentage তে increase হচ্ছে কত? 22%. The population of a town become 90,000। মানে মেল পুরুষের সংখ্যা 30% বৃদ্ধি আর মহিলাদের সংখ্যা হচ্ছে 22% বৃদ্ধি, তাহলে জনসংখ্যাটা হয়ে যাচ্ছে কত? 90,000। তো ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল। তাহলে মেল আর ফিমেলের ডিফারেন্সটা চাইছে, সংখ্যা ডিফারেন্স। মানে আগে দেখতে হবে কি মেল ছিল কত, ফিমেল ছিল কত, তারপরে তাদের ডিফারেন্সটা বের করতে হবে। ঠিক আছে তো? চলো দেখো, আগে আমি বেসিকটা বলে দিচ্ছি, তারপরে শর্টকাটটা বলছি। ওকে, আগে বেসিকটা দেখো। টোটাল পপুলেশন ছিল 72,000, তাই তো? তো এখানে যদি মেল যদি x হয় তাহলে ফিমেল হবে কত? 72,000 মাইনাস x। মেল যদি হয় তাহলে ফিমেল হবে কত? 72,000 মাইনাস x, তাই তো? আচ্ছা, এবার জনসংখ্যাতে বৃদ্ধি হচ্ছে কত? আগে ছিল 72,000 আর এখন হয়ে যাচ্ছে এটা কত? 90,000। তো দেখো আমরা বলতে পারবো টোটাল বৃদ্ধি হচ্ছে কত? 90,000 মাইনাস 72,000 কত হচ্ছে? 18,000। তো পুরুষের জনসংখ্যাটা বৃদ্ধি হলো কত? 30%, আর মহিলার জনসংখ্যাটা বৃদ্ধি হচ্ছে কত? 22%। তাহলে মোট বৃদ্ধি হয়ে যাচ্ছে কত? টোটাল বৃদ্ধি হচ্ছে 18,000। ওকে, ডিফারেন্সটা। বা এভাবেও তোমরা করতে পারো কি x এর 130% আর 72,000 মাইনাস x এর 122% হবে 90,000। তাহলে ওটা আরো একটু ক্যালকুলেটিভ হবে। ওকে, এবার দেখো এটা সলভ করো, কত হবে? লসাগু কত হবে? 100। তাহলে এটা হচ্ছে 30x প্লাস এটা 22 দিয়ে গুণ করলে কত হবে? 22 ইন্টু 72,000 মাইনাস 22x ইকুয়ালস টু 18,000। ওকে, তাহলে এটা 30x থেকে 22x গেলে কত হবে? 8x প্লাস এটা কত হবে? 22 দিয়ে গুণ করো 72 তে, 1584,000 equals to 18,000। ওকে, এটা হচ্ছে 1584 ওর 8x equals to কত হবে? এটা মাইনাস করতে হবে। তাহলে 18 লাখ থেকে মাইনাস করো কত? 1584,000 কত হচ্ছে? মানে এটা হচ্ছে 216,000। therefore x equals to কত হবে? এটা 8 দিয়ে এটা ভাগ করো, কত হবে? 27,000। মানে মেল ছিল কত? 27,000। তাহলে ফিমেল হবে কত? x হচ্ছে 27,000, এটা কি মেল, তাহলে ফিমেল হবে 72,000 মাইনাস 27,000 মানে কত? 45,000, তাই তো? তো কোশ্চেনটা কি চাইছে? মেল আর ফিমেলের ডিফারেন্স, মানে এই 27,000 আর 45,000 এর ডিফারেন্স কত হবে? ওই 18,000ই হবে। ডিফারেন্স হবে কত? 45,000 মাইনাস 27,000, দ্যাট ইজ 18,000। ওকে, এটা ইজিলি ক্যালকুলেশন কি করে হবে সেই জিনিসটা দেখো। এটা ইজিলি ক্যালকুলেট করতে গেলে এটা তোমাদেরকে এলিগেশন রুলটা জানতে হবে, মিশ্রণের নিয়ম। যদি করো নাই তাহলে পরে করানো হবে এলিগেশন রুল, আপাতত দেখে নাও।
এলিগেশন রুলতে কি দেখতে হবে দেখো, মেল ইনক্রিজ হচ্ছে 30%, ফিমেল ইনক্রিজ হচ্ছে, মেল ইনক্রিজ হচ্ছে 30%, ফিমেল হচ্ছে 22%, আর ওভারঅল কত ইনক্রিজ হচ্ছিল আমরা দেখলাম কি এই 72,000 আর 90,000 এর ডিফারেন্স কত 18,000, তাহলে ওভারঅল ইনক্রিজ হচ্ছে কত এটা 18,000 বাই 90,000 ইন্টু 100, সরি এটা 72,000 এর উপরে বের করতে হবে, 25%, মানে ওভারঅল ইনক্রিজ হচ্ছে কত 25%। তো মেল ইনক্রিজ 30%, ফিমেল ইনক্রিজ 22%, ওভারঅল ইনক্রিজ হচ্ছে 25%। তাহলে এলিগেশন রুলতে কি করতে হয় আমাদেরকে ক্রস ডিফারেন্স বের করতে হয়, মানে 25 থেকে 22 গেলে কত হবে 3, আর এদিকে কি হবে 30 থেকে 25 গেলে কত হবে 5, মানে মেল আর ফিমেলের অনুপাতটা বের হয়ে যাবে আমাদের কত 3:5। তাহলে এখানে আমাদেরকে টোটাল 3 আর 5 যোগ করে 8 ইউনিট দিয়ে দিয়েছে কত 8 ইউনিট দিয়েছে কত 72,000। তাহলে কোশ্চেনটা কি চাইছে ডিফারেন্স, তাহলে 3 ইউনিট আর 5 ইউনিটের ডিফারেন্স কত হচ্ছে 2 ইউনিট, তাহলে 8 ইউনিট হচ্ছে 72,000, তাহলে 2 ইউনিট হবে কত 72,000 ইন্টু 2/8 কত হবে এটা 18,000। এটা ডাইরেক্টলি বুঝে নিতে হবে 8 2 1/4 অংশ হচ্ছে, তাহলে 1/4 হয়ে যাবে, মানে 18,000। ক্যালকুলেশনটা হয়ে গেল কত 18,000। দেখো এখনই আমরা বের করেছিলাম কত ক্যালকুলেশন হয়েছিল, এলিগেশন রুলটা জানলে একদম ইজিলি হয়ে যাবে। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন দেখো, if numerator of a fraction is increased by 10% and denominator decreased by 20%, then value of fraction is 12/13, মানে একটা ফ্র্যাকশনের নিউমারেটর ইনক্রিজ হচ্ছে কত 10% আর ডিনোমিনেটর ডিক্রিজ হচ্ছে কত 20%, মানে একটা ফ্র্যাকশন ধরো যদি হয় x/y অরিজিনাল ফ্র্যাকশন, তো x বৃদ্ধি হচ্ছে কত 10%, মানে এটা কত হবে 110/100, y কত হবে 20% ডিক্রিজ মানে 80/100, দেন ফ্র্যাকশন বিকামস কত 12/13, এটাই তো। তো দেখো ক্লিয়ারলি 100 100 ক্যান্সেল হবে, এটা আমি বোঝার জন্য এখন লিখেছি, পরীক্ষায় তোমাদেরকে এটা লিখতে হবে না, আমরা জানি কি 100 100 ক্যান্সেল হবে, 0 0 ক্যান্সেল, তাহলে x/y ইকুয়ালস টু কত হবে এটা 12/13 ইন্টু 8/11, তাই হবে তো। আর তো ক্যান্সেল হবে না, আর কিছু ক্যান্সেল হবে কি এখানে হবে না, তাহলে x/y হবে কত 96/143, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 96/143। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো, চলো দেখো নেক্সট কোশ্চেন, the population of a town is 57,600, ঠিক আছে, if হবে if the population depreciate 4% every year, প্রত্যেক বছর জনসংখ্যাটা কি হয় 4% depreciates মানে কমে যায় ডিক্রিজ হয়, then what was the population 2 years ago, তাহলে 2 বছর আগে জনসংখ্যাটা কত ছিল, প্রত্যেক বছর জনসংখ্যাটা কি হচ্ছে 5% করে কমে যাচ্ছে, আর বর্তমান জনসংখ্যা হচ্ছে কত 57,600, তাহলে 2 বছর আগে কত ছিল, ঠিক আছে। তো ধরো 2 বছর আগে জনসংখ্যা ছিল x, তাহলে প্রত্যেক বছর কি হচ্ছে 4% কমে যাচ্ছে, মানে কত হবে 96% হয়ে যাবে, এটা 1 বছর পর, 2 বছর পর কত হবে আবার 96/100 হয়ে যাবে, আর জনসংখ্যাটা হচ্ছে কত 57600, ওকেই তো। এটা 2 বছর পরে হচ্ছে, 3 বছর হলে আরেকবার গুণ হতো। আচ্ছা তো এটা দেখো ছোট করলে 4 দিয়ে এটা 24 বার যাবে, এটা 25 বার যাবে, এটাও 24 বার, এটাও 25 বার, তাহলে x ইকুয়ালস টু কত হবে 57600। আচ্ছা দেখো উপরে দেখো 24 24 গুণ করলে কত হবে 576 হবে, আর উপরে এটা 100 বার যাবে, তাহলে এটা কত হবে 25 25 গুণ করলে কত হবে 625 আর 00, মানে 62,500 ছিল।
ওকে, তাহলে তাহলে 2 বছর আগে জনসংখ্যাটা ছিল কত? 62,500। ক্যালকুলেশনতে অসুবিধা হলে আরেকবার নিজে থেকে ক্যালকুলেশন করো, ক্লিয়ার হয়ে যাবে। জনসংখ্যা 2 বছর আগে ছিল কত? 62,500। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন দেখো, রেশিও বিটুইন ইনকাম টু এক্সপেন্ডিচার ইজ 5:3। ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও দিয়ে দিয়েছে কত? 5:3। ইফ ইনকাম ডিক্রিজেস বাই 10%, ইনকামটা যদি 10% ডিক্রিজ হয়, কমে যায়, অ্যান্ড এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 20%, আর এক্সপেন্ডিচার খরচ বৃদ্ধি হচ্ছে কত? 20%, দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন সেভিং, তাহলে সঞ্চয়তে সেভিংতে কত পার্সেন্ট চেঞ্জ হবে, মানে কত পার্সেন্ট বৃদ্ধি হবে বা হ্রাস হবে। তো দেখো এখানে আছে ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিং, তাই তো? ইনকাম আর এক্সপেন্ডিচার রেশিও ছিল কত? 5:3। তো দেখো এই ধরনের কোশ্চেন সলভ করার বেস্ট অ্যাপ্রোচ হবে কি, এমন একটা সংখ্যা নিয়ে নাও যার ক্যালকুলেশন আমরা ইজিলি করতে পারবো, যে ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে তার ক্যালকুলেশনটা ইজিলি করতে পারবো। তো এটা যদি 50 আর এটা 30 ধরতে পারবো আমরা, তাহলে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। 5 আর 3 ধরলেও হবে, কিন্তু বড় সংখ্যা একটু নিলে কি হবে, ক্যালকুলেশন ইজি থাকবে। তো 50%-এর মধ্যে কি হবে, এটা 10% ডিক্রিজ হবে, তাহলে কত হবে? 50 10% কত হবে? 5, তাহলে 5 কমে গেলে কত হবে? এটা 45। এক্সপেন্ডিচারটা কি হবে? 20% ইনক্রিজ হবে, তাহলে 20% ইনক্রিজ হলে এটা হয়ে যাবে কত? এটা হচ্ছে +20%, মানে কত? এটা 36 হয়ে যাবে। তাহলে এখন ইনকাম হচ্ছে 45 আর এক্সপেন্ডিচার হচ্ছে কত? 36, তাহলে সেভিং এখন হচ্ছে কত? 9। আর আগে ইনকাম ছিল 50, এক্সপেন্ডিচার ছিল 30, তাহলে সেভিং ছিল কত? 20। তো দেখো সেভিংটাও কি হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, আগে ছিল সেভিং 20 আর এখন হয়ে যাচ্ছে 9, তাহলে সেভিংটা কি হচ্ছে? 11 কমে যাচ্ছে, তাই তো? তো কোশ্চেন চাইছে পার্সেন্টেজ চেঞ্জ। পার্সেন্টেজ চেঞ্জ কি হবে? পার্সেন্টেজ ডিক্রিজ ইন সেভিং কত হবে? এটা 11 বাই আগে ছিল কত? 20 ইন্টু 100, কত হবে এটা? 55%, মানে সেভিং ডিক্রিজ হবে কত? 55%, সেভিংটা কমে যাবে বাই 55%। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। ওকে দেখো নেক্সট কোশ্চেন দেখো, a trader hired a salesperson on condition that he will pay 10% commission on total sale। মানে একজন ট্রেডার একজন সেলস পারসনকে এই কন্ডিশনে হায়ার করলো যে ওকে 10% কমিশন দেওয়া হবে, ঠিক আছে তো? অন টোটাল সেল, মানে যত সেল হবে তার উপরে 10% ওকে কমিশন দেওয়া হবে, অ্যান্ড 3% বোনাস অন সেল অ্যাবভ 6,000 মানে 6,000 টাকার উপরে যদি সেল হয় তাহলে তার উপরে 3% করে বোনাস পাবে ও, মানে 6,000 টাকার উপরে যত টাকা সেল হবে তার উপরেও 3% এক্সট্রা বোনাস পাবে, মানে এই 10% কমিশন তো পাবেই, তার উপরে আরো এক্সট্রা 3% কমিশন পাবে, বোনাস পাবে। তো অন এ পার্টিকুলার ডে সেলস পারসন ওয়াজ পেড ₹860, তাহলে কোনো একটা পার্টিকুলার ডেতে ও কমিশন পেয়েছে টোটাল কত? 860। ফাইন্ড টোটাল সেল অফ দ্যাট ডে, তাহলে ওই দিন টোটাল সেলটা ছিল কত? কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? মানে একজন সেল পারসনকে হায়ার করা হচ্ছে যে ওকে 10% কমিশন দেওয়া হবে, কিন্তু সেল যদি 6,000 টাকার উপরে বেশি হয় তার উপরে ও 3% আরো এক্সট্রা বোনাস পাবে, আর ও টোটাল পাচ্ছে, টোটাল কমিশন পাচ্ছে কত? 860 টাকা। তাহলে সেদিন সেল কত হয়েছিল? ঠিক আছে, তো ধরি যদি সেল হয়েছিল সেদিন x, তাহলে x এর উপরেও কমিশন পাবে কত? 10%, এটা x এর উপরে 10% কমিশন। তারপরে 6,000 টাকা বাদ দিয়ে বাকি টাকার 6,000 টাকার উপরেও কোনো এক্সট্রা বোনাস পাবে না, তার বেশি হলে কি হবে? বোনাস পাবে। তো x থেকে 6,000 টাকা বিয়োগ করে দাও, এই 6,000 টাকার উপরে তো বোনাস পাবে না,
বাকি টাকার উপরে কি হবে 3% বোনাস পাবে ও, তাহলে ও টোটাল বোনাস হবে কত, টোটাল কমিশন হয়ে যাবে কত 860 টাকা। এটাই তো, বাস এখান থেকে এক্স বের করলে টোটাল সেল অফ দ্য ডে বের হয়ে যাবে আমাদের। লসাগু কত হবে এটা 100, তাহলে এটা হচ্ছে 10x প্লাস এটা কত 3x মাইনাস 18,000 ইকুয়ালস টু 860, তাহলে এটা কত 13x মাইনাস 18,000 ইকুয়ালস টু কত 86000। তাহলে এটা কত হবে 13x ইকুয়ালস টু 104,000, তাহলে x ইকুয়ালস টু কত হবে 13 দিয়ে 104 কত বার যাবে 8 বার 8000, মানে সেদিনের টোটাল সেল ছিল কত, টোটাল সেল ছিল কত 8000। ওকে, তো এটা হলো x নিয়ে। অল্টারনেটলি এটা আমরা এভাবে করতে পারতাম, x ছাড়া কি করে করতাম দেখো, তো টোটাল কমিশনও 10% করে পাবে আর 3% বোনাস পাবে, তাহলে ওর ওভারঅল টোটাল পাবে কত 13%, 13% কমিশন হবে। কিন্তু পুরোটা যদি 13% করি তাহলে এখানে ভুল হবে। কেন ভুল হবে, কেন কি সম্পূর্ণ টাকার উপরে তো 13% পাচ্ছে না, এই 6,000 টাকার উপরে তো 3% করেও পাবে না এক্সট্রা বোনাস। এই 6,000 টাকার উপরে বোনাসও পাচ্ছে কত 3%, তো এই 6,000 টাকার উপরে ও 3% তো পাবে না।